প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ছুটে যাই এবং স্টুডিওতে থাকেন আমাদের একজন বিশেষজ্ঞ। নানান বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি, মূলত নারী স্বাস্থ্য নিয়েই আপনারা দেখে অভ্যস্ত। মাঝে মধ্যে আমরা কৃষি, তথ্য প্রযুক্তি ইত্যাদি বিষয় নিয়েও কথা বলে থাকি। আজকে অনেক দিন পরে আমরা কৃষি নিয়ে কথা বলতে চাই। বর্ষার শেষ সময়টা, সবজি, আবার আগাম শীতের সবজি, নানান কিছুর নিয়ে প্রশ্ন থাকে, উৎপাদন করেন যারা, তাদের সেসব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের সঙ্গে স্টুডিওতে বসেছেন ডক্টর মেহেদী মাসুদ। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক। তিনি বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের সঙ্গে জড়িত আছেন। যদিও ফল উৎপাদন বলছি, কিন্তু সবজি বা অন্যান্য যে কোনো প্রশ্নের উত্তরই তিনি দেবেন। মোহাম্মদ শামীম আমাদের সঙ্গে আছেন। আমরা টাঙ্গাইল সদরের সিলিমপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে আছি। শামীম ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ভালো আছেন? জি ভালো ম্যাডাম। আপনি কৃষি কাজ করেন না শামীম ভাই? জি ম্যাডাম। কত জমি আছে? 5-6 বিঘা জায়গা চাষাবাদ করি। কি ফসল করেন? সরিষা আর হইলো ধানের আবাদ। এই বছরে আমি নতুন একটা সরিষা হাইব্রিড 14 আবাদ করছিলাম। আমি এই সরিষা সম্পর্কে ম্যাডাম আমি বলতে চাই যে এই সরিষাটা একেবারে খুবই ফলনশীল এবং কি এই সরিষাটা আবাদ করলে খুবই ভালো। মানে আপনি হাইব্রিডটার কথা বলছেন, তাই তো? জি জি জি। বীজ কোত্থেকে নিছিলেন? বীজ নিয়েছিলাম ম্যাডাম হইলো উপজেলা কৃষি অফিসারের কাছে। এটা কি অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে? না না ম্যাডাম, এবার এই বছর নতুন আমি বলছি। ফল যেটা পাইছেন সেটা দিয়ে কি করছেন? ওটা তো আমি বীজ রাখছি, ওটা বিক্রি করি নাই ম্যাডাম। ওটার জন্য আমাদের একটা দাম দেওয়া হয়েছে, ওই দামে আমরা ওই বীজ হিসেবে রাখছেন। কিন্তু জিনিসটা ভালো, মানে কিন্তু মানে কোয়ালিটি যে ভালো এটা বুঝবো কেমনে? ওটা না, মানে শস্যের থেকে তেল না পেলে তেলের কোয়ালিটিটা ঝাঁজ, তারপর অনেক সময় এমনি শস্যের তিতা তিতা লাগে, সেটা মানে এইটা আপনি বুঝলেন কেমনে? বাড়িতে বা বাঙ্গাইয়া আমি শস্যটা ব্যবহার করছি, খাইছি, কিন্তু ওই মাগি শস্যটার মতো অত ঝাঁজ না, কিন্তু খাইতে বেসাদ না আর কি। দেশি যাত্রা তো খুবই ভালো। তার মধ্যে আপনারা হাইব্রিডটা কেন বলতেছেন স্যার? আমি একটু শুনতে চাই, এই হাইব্রিড সরিষা হঠাৎ করে কেন আমরা দিচ্ছি? মানে ভালো বলেছেন শামীম ভাই, যে টাঙ্গাইলে সরিষা, বিশেষ করে বাড়ি সরিষা 14 আবাদ করছেন, শুনে খুব ভালো লাগলো। কারণ আমাদের বর্তমান কৃষিমন্ত্রী মহোদয় ডক্টর আব্দুর রাজ্জাক মন্ত্রী মহোদয় চাচ্ছেন যে আমাদের তেল জাতীয় খাবার কিভাবে আমরা বাড়াতে পারি। প্রায় মানে $2 বিলিয়ন আপনার আমদানি করে থাকি। প্রায় 19 থেকে 20 লক্ষ মেট্রিক টন আমাদের তেল জাতীয় খাবার দরকার। সেইটাকে, মানে সেটা তো যে পাম অয়েল না, তেল জাতীয় খাবার, সয়াবিন তেল হোক, পাম অয়েল এসে তারপর সয়াবিন হয়ে যায় আর কি। তা সেটাকে, আর আমাদের উৎপাদন হয় 4-5 লক্ষ টন। তা আমরা যদি সরিষার আবাদকে বাড়াতে পারি, তাহলে ওই পাম অয়েল বা সয়াবিন তেলের ইম্পোর্টটা কমে আসবে। এটা আমরা এখন একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। এবং এটা বাড়ি সরিষা 14, এটা একটা হাইব্রিড না, এটা একটা ওপি ভ্যারাইটি। বীজ থেকেই এটা চারা করা যাবে, পরবর্তী বছর আবার বোনা যাবে, ওখান থেকে রাখা যাবে। এই জন্য এটা হাইব্রিড না। আচ্ছা, হাইব্রিড এবং উচ্চ ফলনশীল। মানে এত প্রয়োজন কেন পড়লো হঠাৎ করে? আপনি বললেন যে তেল জাতীয় বীজের উৎপাদন বাড়ানো, তার চেয়ে তেল কি এমন? আমরা তো খাই আর কি, আমরা সয়াবিনের নামে যেটা খাই মোটেও তো সয়াবিন নয়, নাহলে এত পাম অয়েল আসে, ওগুলো দিয়ে কি হয়? সয়াবিন নিশ্চয়ই, সেটাকে সয়াবিন ইত্যাদি করে নানান সময় ব্যবহার করা হয়। তো তেলের, আপনি খাবারের গুণের কথাও বলছিলেন, ফুড হ্যাবিটের কথাও বলছিলেন। এই সয়াবিন তেল বললাম, বা খুব ভালো সরিষার তেল কতখানি আমাদের জন্য জরুরি? না খেলে কি হয়? খাবারের জন্য আমাদের দরকার মেনলি শক্তিটা আসে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট থেকে। ফ্যাট আমরা না বলে লিপিড বলি। শতকরা 20% শক্তিটা ফ্যাট থেকে আসা উচিত। কারণ ফ্যাট, জানেন, ফ্যাটের একটা উপকারিতা আছে। যেমন আমাদের স্কিন, শরীরের সবচেয়ে বড় অঙ্গ কিন্তু চামড়া। এই চামড়াটা তৈরি হচ্ছে এক ধরনের লিপিড দিয়ে। তাই চামড়ার এই ফ্যাট যদি না থাকতো, তা আমরা কোনো রকমের আঙুল দিয়ে টোকা মারলেই কিন্তু শরীরে হাড়িতে ব্যথা লাগতো। অর্থাৎ আমাদের এই যে চামড়াটাকে
তৈরি থেকে শুরু করে এর যে আঘাত সহ্য করার ক্ষমতা এটা দেয়। আমাদের শরীরের সমস্ত ভিতরের অঙ্গ যেমন নাড়ি ভুঁড়ি, আপনার ব্রেন, এগুলোর তৈরি তো ফ্যাট দিয়ে, যার কারণে আমরা কিন্তু বলি যে এডিবল অয়েল আমরা খাবো। এখন এটা কোথা থেকে খাবো? কম দামে আমরা পাম অয়েলটা পাই, যেটা সাধারণ তাপমাত্রায় শীতকালে জমাট বেঁধে যায়, কিন্তু সেইটাকে আর এক ধরনের কেমিক্যাল মিশিয়ে অসাধু ব্যবসায়ীরা লিকুইড ফর্মে সয়াবিন তেল হিসাবে বিক্রি ব্যবহার করে। হ্যাঁ, এইটার হাত থেকে বাঁচার উপায় হিসাবেই কিন্তু আমাদের দরকার সরিষার আবাদ বৃদ্ধি করা। সরিষা 14 এমন একটা জাত যেটা কম সময়ে অধিক ফলন দেবে। টাঙ্গাইল, মধুপুর এই এলাকাটা কিন্তু একটা, সব চাষি ভাইয়েরা খুব প্রোগ্রেসিভ। সেখানে দেখবেন যে আমন ধান কাটার পরপরই তারা সরিষা আবাদ করে। সাধারণত আমরা একটা উচ্চ ফলনশীল জাত দিচ্ছি, যেটা আরও প্রোডাকশন বাড়িয়ে চাষি ভাইদের ইনকামটা বাড়াবে এবং আমাদের দেশে ভোজ্য তেলের চাহিদাটা আরও মেকআপ করবে। আচ্ছা ভাইকে শামীম ধন্যবাদ ভাই, জানাচ্ছি। ঠিক আছে, আপনার সরিষার কথা শুনতে গিয়ে ধান বাঁধতে আমরা শিবের গীত গাইলাম অনেক আর কি, অনেকক্ষণ, কিন্তু অনেক জরুরি কথাই আলোচনা হয়েছে। কে প্রশ্ন করবেন? অনেকেই আছেন। আমার একটা কাঁঠাল গাছ 4-5টা কাঁঠাল গাছ আছে। ওই কাঁঠাল গাছটা এই 5 বছর আগে প্রথমে যে কাঁঠালটা ছিল ওটা পাকছিল, খাইতে খুব সুস্বাদ। তারপরে কোনে কাঁঠাল প্রচুর আহে, কিন্তু কাঁঠালটা পাকে না, ফাইডা ফাইডা পইরা যায়। এই সম্পর্কে একটু ম্যাডাম। আচ্ছা, উনি এটাতেই বিশেষজ্ঞ, মানে বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্প যে, সেটাই সেই প্রকল্পের পরিচালক, সুতরাং কাঁঠাল নিয়ে প্রশ্ন করলে অনেক ভালো উত্তর না, দেবে। ধন্যবাদ। যে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের জাতীয় ফল নিয়ে প্রশ্ন করেছেন। আর জাতীয় ফল কাঁঠাল যদি ফল হিসাবে তার ভাগ করা হয়, যে কাঁঠালের অবস্থানও 1 নম্বরে পুষ্টির দিক থেকে। সাধারণত পুষ্টির অভাবে ফলটা ফাটে। কি কি পুষ্টি? পটাশিয়াম একটা খাবার, এর যদি অভাব হয়, বোরন এর যদি অভাব হয়, আর দস্তা, এই 3টার যদি অভাব হয় তাহলে ফল ফেটে যায় এবং পাকতে দেরি হয় এবং ফলটার আকার এবড়ো থেবড়ো হয়ে যায়, সুষম হয় না। তা আপনি যদি দেখেন, আমরা তো ফল গাছে সাধারণত খাবার দিই না, তা আপনি এক কাজ করবেন, ওই কাঁঠাল গাছের বয়স কত? 5 বছর ধরে কাঁঠাল আহে স্যার। কাঁঠাল গাছের বয়স হয়তো 8-10 বছর হবে। জি 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 স্যার। হ্যাঁ, তা 8-10 বছর কাঁঠাল গাছে আপনি সুষম খাবার দেন, বিশেষ করে পচা গোবর। আমরা একটা খনার বচন বলে যে সকল গাছ কাটি কুটি কাঁঠাল গাছের দেই মাটি। আধা ফুট উঁচু করে জি। কাঁঠাল গাছের গোড়ার উপরের মাটিটা, ক্ষেতের 1 কোপের উপরের মাটিটা এনে ঢেকে দেবেন। দেখবেন যে এই কাঁঠাল গাছে পরবর্তী বছর থেকে ভালো কাঁঠাল হচ্ছে, কাঁঠাল ঠিকমতো পাকবে এবং ভালো হবে। ঠিক আছে শামীম ভাই, এখন যে অন্যদের সুযোগ দেন। হ্যাঁ, ধন্যবাদ আমার এই সরিষা এবং কাঁঠালের সুপরামর্শ দেওয়ার জন্য। এখন ফারুক ভাই, সে এই করলা সম্পর্কে কিছু কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। ফারুক ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো আপা। জি আপা, আমি একজন কৃষক। হ্যাঁ, আমার ধানের স্কিম আছে, আমি সবজি চাষ করি। আচ্ছা। আমি করলার মধ্যে একটা সমস্যা দেখা দিছে, হ্যাঁ, করলায় প্রচুর আসে কিন্তু কলি আস্তে আস্তে শুকিয়ে যায়। এর জন্য কি প্রতিষেধক আছে আমার? আসলে করলা গাছ 2 ধরনের ফুল হয়, একটা হচ্ছে স্ত্রী ফুল আর একটা পুরুষ ফুল। স্ত্রী ফুলটা করলা, একটা ছোট্ট করলা সহ যে ফুলটা থাকে সেটা হচ্ছে স্ত্রী ফুল। যদি আপনি ওই ক্ষেতের আশেপাশে যদি পুরুষ ফুল যদি নিয়মিত না হয়, অথবা পোকামাকড় যে পরাগায়ন করে, এক ফুল থেকে আরেক ফুলে যায়, আরেক ফুল থেকে আরেক ফুলে যায়, এই যে এক ধরনের বোলতা বা মৌমাছি, এই মৌমাছি বা বোলতার সংখ্যা যদি কমে যায়, তাহলে কিন্তু আপনার ওই পুরুষ ফুলের রেণুটা স্ত্রী ফুলে আসতে পারে না, যার কারণে পরাগায়নটা হয় না। এই পরবর্তীতে ওই ছোট্ট করলা সহ স্ত্রী ফুলটা শুকিয়ে যায়, এটা একটা কারণ। আর একটা কারণ, আপনার এক ধরনের মাছি পোকা যখন ছোট্ট স্ত্রী করলা ফুলের একটা ডিম পাড়ে, ডিমটা যখন ভিতরে পাড়ে 2-1 দিনের মধ্যে ফুটে যখন আপনার বাচ্চা হয়, ওই বাচ্চাগুলো ভিতরে খেয়ে ওই করলাটাকে নষ্ট করে ফেলে। তখন মনে হয় ধরেন হয়তো 1-2 ইঞ্চি লম্বা হলো, তারপরে কুকড়ায় গেল, হলুদ হলো, তারপরে ওটা শুকিয়ে পচে মরে গেল।
এরকম হতে পারে। এখন যদি এরকম হয় যে পোকাই নষ্ট করছে, তাহলে আপনার এক ধরনের সেক্স ফেরোমন, এক ধরনের বয়ম ব্যবহার করতে হবে, যেখানে আপনার একটা মাদুলি থাকবে ঝুলানো। ওই মাদুলি ব্যবহার করলে যদি আপনার প্রতি কাঠায় 3টা করে ব্যবহার করেন, তাহলে দেখবেন যে এই সমস্যাটা আর হচ্ছে না। মানে অনেকদিন ধরে তো ফারুক ভাই ইয়ে করেন, চাষাবাদ করেন, তাই না? জি জি আপা। আর এই যে ফেরোমন ট্র্যাপ, এই ট্র্যাপটা তো অনেক দিন ধরেই তো চালু আছে, তাই না? জি জি। কিন্তু ব্যবহার করেন নাই। স্যার যে জিনিসটা বললো এটা আমরা বলে আছে ফেরোমন ট্র্যাপ। হ্যাঁ, ফেরোমন ট্র্যাপ যেটা, এটা এক এক ফসলের জন্য এক এক ধরনের ফেরোমন ট্র্যাপ আছে। আপনার এই যে করলার জন্য কিন্তু মাছি পোকা আলাদা, এই যে লিওর, তারপরে ম্যাজিক, এই ধরনের এনে আপনি নির্দিষ্ট দূরত্বে রাখবেন, আপনার করলা প্রতিটাই ভালো হবে, নষ্ট হবে না। আর একটা খেয়াল রাখবেন, শিকড়ে যেন পানি না জমে, এই জন্য শিকড়ের এরিয়াটা একটু উঁচু করে দেবেন। ঠিক আছে। ফারুক ভাই, আর কি কোনো প্রশ্ন আছে? জি না আপা, আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। তারপরে কে? খলিল ভাই, সে আম সম্পর্কে কিছু আম নিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো লাগছে। জি। আমি সব ধরনের আবাদ করি। আমি কৃষক। আমাদের ধান, পাট, সরিষা বা তিল মিল বা কাউন, এই সব আবাদ করি। তবে আমার একটা সমস্যা হয়েছে কি, বাড়িতে আমাদের রাজশাহী থেকে কয়েকটা আমের চারা বুনছি। হ্যাঁ, ওই চারাটা আমাদের আম আসে খুব, কিন্তু বাড়তে হওয়ার আগে ফাইটা কিছু পচা ধরে অনেক পড়ে যায়, ঝরে যায়। আচ্ছা, কি জাতের আম চাচা? আমরুপালি। আম্রপালি। আচ্ছা, আম্রপালি। তো সেটা ভালো খাইতে পারেন নাই এখনো, না? না, মিষ্টি আছে, খাওয়া যায়, কিন্তু থাকে, কিন্তু অনেক ঝরে যায় আর কি, ঝরে যায়, ফাইটা পয়সা যায়, পচে যায়। এখন আমের সমস্যার সমাধান দেন না, খুব খলিল ভাই। ভালো বলেছেন খলিল ভাই। আম্রপালি একটা ভালো মার্কেট স্থান দখল করে আছে। আম্রপালি খুব ভালো আম, মিষ্টি আম, সুস্বাদু আম। এখন আম্রপালি, খলিল ভাই দেখেন, একটা গাছে কয়টা আম হবে এটা নির্ভর করে ওই গাছে কয়টা পাতা আছে। একটা ডালে যদি 18টা পাতা থাকে, 18টা পাতার জন্য একটা আম ওর বহনযোগ্য এবং সেটা ভালো মতো ফল দেবে। এখন আম্রপালি আমটা এত বেশি হয়, গাছে হয়, যে 18টা পাতার জায়গায় ওরা হয়তো ওখানে আরও 2-3টা অতিরিক্ত হয়। আম্রপালি আম আমরা যদি বলি 3টাই 1 কেজি হবে, কিন্তু যদি একটা আমটি যদি বেশি রাখেন, তাহলে দেখা যাবে 6টাই একটা। তাহলে সেই ক্ষেত্রে আমের সাইজ ছোট হয়ে যাবে এবং আঁটি বেশি হবে এবং আমটা বাজারে আপনি দাম বেশি পাবেন না। এই জন্য আম গাছ অটোমেটিক শেষ ঝরে দেয় ভালো কোয়ালিটির আম দেওয়ার জন্য। 3টাই 1 কেজি আম আনতে গেলে আপনি ছোট যখন আম থাকবে ইচ্ছা করে আপনি ফেলে দেবেন, সব তো আর হবে না, সব তো আর অত ভালো হবে না। কোয়ালিটি জিনিস নিতে গেলে আপনার কিছু আম ফেলে দিতে হবে, হ্যাঁ, একটু কম করতে হবে। আমি আমের ক্ষেত্রে যেমন বললাম যে 18টা পাতার জন্য একটা আম রাখবেন, এরকম হিসাব করে একটা আন্দাজ করে আপনি আমের সংখ্যাটা কমিয়ে দিয়ে আম গাছে রাখবেন। একটা আম যেটা আপনি কেজি 100 টাকা পাবেন, ছোট ছোট আম হলে তো ওটা 30 টাকাও হবে না। আমাদের স্যার আর একটা প্রশ্ন, আমাদের নারকেল গাছ আছে কয়েকটা, বুঝছেন? একটা নারকেলের গাছের আপনার হইতেছে ওই জয়রা যায়, আর যেমন আগে ফল বড় হয়েছে, এখন যেমন চ্যাপটা হইয়া ফলটা বড় হইতেছে না। একটা নারকেল গাছ একটা নির্দিষ্ট জায়গায় থাকে। আম গাছ কাঁঠালের মতো, সে কিন্তু শিকড় 20-30 হাত দূরে যেতে পারে না, মাত্র 2 থেকে 3 হাত বা 4 হাতের ভিতরেই শিকড়টা ঘোরাফেরা করে। যার কারণে নারকেল গাছটা যখন বড় হয়, আপনার কিছুদিন মধ্যেই ওই এলাকার খাবারটা নিঃশেষ হয়ে যায়, কারণ এটা গুচ্ছমূল। এই জন্য নারকেল গাছের যত্ন নিতে হবে। সেই যত্ন যদি নেন, তাহলে দেখবেন যে বর্তমানে যে গাছে যে নারকেল হচ্ছে তার 3 থেকে 4 গুণ নারকেল বেশি হবে শুধু যত্ন নেওয়ার কারণে। সেটা কিভাবে যত্ন নেবেন? নারকেল গাছ থেকে 2 হাত দূরে, 1 হাত চওড়া, 1 ফুট গভীর একটা ড্রেন করবেন চারিদিকে। এই ড্রেন করে ড্রেনের মাটিটা তুলে ফেলবেন, ফেলে এর সঙ্গে ধরেন 20-30 কেজি পচা গোবর, আর যদি 10 বছরের বেশি বয়স হয় নারকেল গাছের, তা প্রত্যেকটা গাছে বর্ষার আগে অথবা বর্ষার পরে আপনি 2 কেজি পটাশ সার, 2 কেজি টিএসপি সার
আর 2 কেজি জিপসাম সার, আর ওই 20-30 কেজি পচা গোবর, আর 2 কেজি ইউরিয়া যদি আপনি ভালোভাবে ওই মাটির সঙ্গে মিশিয়ে আবার ভরাট করে দেন এবং কচুরি পানা দিয়ে ঢেকে দেন, আপনার ঠিক 15 মাস পরে ওই গাছে নারকেল হবে 3 থেকে 4 গুণ বেশি। স্যার আরেকটা প্রশ্ন আপনার, যেমন এই যে ধানের আবাদ করি আমি, বুঝছেন, যে টাকা আমাদের খরচা হইতেছে আমাদের সে টাকাটা কিন্তু আমাদের কৃষি হিসাবে আসছে না। আমাকে অন্য খাদ্যগুলো ভর্তি করে আবাদ করা লাগতেছে। এটা একদম ঠিক মানুষটা ইয়ে করছেন, প্রশ্ন করছেন। না। এই ধানের দাম নিয়ে কিন্তু বেশ হইচই হইলো এবার। আপনারা ইয়ে পাচ্ছিলেন না, হ্যাঁ, মজুর পাচ্ছিলেন না যে ধান কাটার জন্য, এবং ধানের যেহেতু দাম দিতে পারেন না, সুতরাং তাদেরকে আবার ওই 500 টাকা করে দিন মজুর পাওয়া যাওয়া মুশকিল হয়ে পড়ছিল। যাই হোক স্যার, এবার উত্তর দেন আমাদের। বর্তমান সরকার চাচ্ছে যে ডাইভার্সিফিকেশন, আমাদের কি আবাদ করলে আমাদের লাভ হবে। এই যে তিলের আবাদ করেন, সরিষার আবাদ করেন, সয়াবিনের আবাদ করেন, বা অন্যান্য শাকসবজির আবাদ করেন, ফলের আবাদ করেন, এইভাবে আমাদের যদি ডাইভার্সিফিকেশন হয়, বিভিন্ন বৈচিত্র্য চাহিদা আসে। থাকলে তো স্যার, চাহিদা থাকলে তো, আরেকটা হচ্ছে যে জমি, যদি খালি ধানের উপরে যে ডিপেন্ডেন্সি, সুতরাং চাহিদা যদি না থাকে, আপনি তিলের আবাদ করতে বললেন, তিসির আবাদ করতে বললেন, তো এগুলোর যদি চাহিদা তৈরি না হয় তাহলে ওনারা করে তো এই আমরা যে বিশেষ করে বাংলাদেশে আপনার টাঙ্গাইলের এক ভদ্রলোক কুল চাষি গতবার সে 1 একর জমি থেকে 13 লক্ষ টাকার কুল বিক্রি করছে। এইরকম তিলের আবাদ কিন্তু লাভজনক, কোনো খরচই হয় না, পুরোটাই লাভ এবং দামও বেশি। এবং তিলের কিন্তু এখন বর্তমানে এমন পরিস্থিতি, মেডিসিনাল ভ্যালু, তিলের আনলিমিটেড ডিমান্ড। যে তিল আমি যদি বাংলাদেশে এই পর্যায়ে নেই যে আমি অতিরিক্ত প্রোডাকশন করলে দাম কমে যাবে, তা না। তিল হোক, সরিষা হোক, আমরা মানে সরকার চাচ্ছে যে কোরিয়া, জাপান, তারপরে হলো এরা খুবই আগ্রহী। সমস্ত তেল জাতীয় ফসলের কিন্তু ডিমান্ড অনেক বেশি। তা আপনারা ধানও চাষ করবেন এবং দেখবেন যে সমস্যা হচ্ছে যে অনেক জমি আছে যে ধান ছাড়া অন্য কিছু হয় না। সেখানে আমরা বলি যে ধানের জমিকে যদি আপনি এমনভাবে তৈরি করেন যে এরকম খাল করেন একটা, আর একটা উঁচু জমি, যেটা আমরা বলি সর্জন পদ্ধতি, তাহলে উঁচু জায়গাটায় আপনি উঁচু ফসল করবেন, ড্রেনের ভিতরে মাছ চাষ করবেন। এই যে ধান ফসলের জমিটাকে দেখা যাচ্ছে যে সবজি এবং ফল চাষের আওতায় আনা যায়। যে পরিমাণ 80% জমি আমাদের ধান চাষ। কিন্তু ওনারা ভালো বুঝবে, মানে আপনাদের ধানের যে দরকার আছে সেটা আমরা যতই বলি যে ডাইভার্সিফিকেশনের কথা বলি আর যাই বলি না কেন, ওনারা কিন্তু ওনাদের মতো করে, ওনাদের হিসাব মতো করে ইকোনমিক্স আছে তাদের। ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। এই যে আমাদের আরেক কৃষক সিরাজুল ভাই পাট সম্পর্কে স্যারের কাছে কিছু জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিরাজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাখছেন, আপনি ভালো আছেন তো? জি জি, ভালো আছি, বলেন। আপা, আমার প্রশ্ন হচ্ছে, আমি কিছু 2 বিঘার মতো পাট আবাদ করছিলাম। আচ্ছা। পাটের জাত হলো তোষা, কিন্তু ম্যাক্সিমাম পাটই মরে গেছে, গোড়া আছে, গোড়ার মধ্যে হলে পছন্দ ধরছে। এর করণীয়টাই আমার জানা দরকার বেশি। আচ্ছা, গোড়ার মধ্যে পচন ধরছে। এখন তো মাঠে আছে আপনার পাট, না? হ্যাঁ, কিছু কাটছে এবং কিছু মাঠে আছে। পাটের এটা গোড়া পচা একটা রোগ, আপনার এক ধরনের এটা ফাঙ্গাস, ছত্রাক দিয়ে এটা হয়। আপনারা যখন পাটের সাধারণত যদি বীজ শোধন করে নেন, বীজ শোধন করে যদি জমিতে বীজ বোনেন, তখন এই রোগটা কম হয়। এই বিএডিসির কাছ থেকে যদি ভালো বীজ নেন, শোধন করা বীজ বপন করেন, তাহলে এটা রোগ হবে না। আবার অনেক সময় মাটিতে এই ছত্রাকটা তৈরি হয়, গাছটা যখন ছোট থাকে তখনও যদি আপনি এক ধরনের ছত্রাকনাশক ব্যবহার করেন, সেটা নাটিবো হতে পারে বা আপনার টিল্ট হতে পারে, এই ছত্রাকনাশক যদি ব্যবহার করেন, তখন এই পরবর্তীতে এই পচন রোগটা আর হবে না এবং কোনো পাটি আর পচবে না। এই জন্য অন্তত একবার ছত্রাকনাশক ব্যবহার করবেন। আমাদের উপজেলা কৃষি অফিস বা উপসহকারী কৃষি কর্মকর্তা, তাদের সঙ্গে আলাপ করে আপনারা এই ব্যবস্থা নেবেন। স্যার, তাহলে এই শোধনটা আসলে ওই ছত্রাক নাশ করাই, তাই না? মানে আপনি যেটা বললেন যে শোধন করেন কিনা, বীজ, যে কোনো বীজই শোধন করা মানে হলো এটার ছত্রাকটা মেরে ফেলা বা ব্যাকটেরিয়া থাকলে ওটা মেরে ফেলা।
না স্যার, মানে আমার- সেটা পার্টি হোক আর অন্য কিছু হোক। জি বলেন সিরাজুল ভাই। আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন পাটটা বপন করব তখন কি এই ওষুধটা দিয়ে দিব না পাট বড় হওয়ার পরে দিতে হবে? বীজটা তো আমি সরকারি বীজ আনছি, সরকারি প্যাকেট দিছি বীজ। প্যাকেট, সরকারি প্যাকেট বীজ। এবার বলেন। সরকারি প্যাকেট। মানে হ্যাঁ, অনেক সময় আমদানি করা কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা, না কিন্তু উনি তো সরকারি প্যাকেট আনছে। সরকারি প্যাকেট মানে কি, কোত্থেকে আনছে সিরাজুল ভাই? আমাদের টাঙ্গাইলে কি যে আমাদের বাজারে কৃষি অফিসারে দিছাল, এই বীজগুলো আমি আমার জমিতে Right. লাগাইছিলাম। এবার কৃষি অফিসারের বীজগুলাতেই এই ঝামেলা হচ্ছে। এখন এটা বলবেন না, তাহলে তাহলে আপনার আপনার জমিতেই ছত্রাক উপদ্রব বেশি। মানে তাও ওটা কৃষি কি খুব- অফিসারের দেওয়া বীজের মধ্যে হবে না, না? না, আর যদি ওটা ছত্রাক না, আমি জানি না কি বীজ, তারপরেও যদি আপনি আপনার কিছু সেভিন পাউডার দিয়ে আপনার ছত্রাকনাশক দিয়ে যদি একটু শোধন করে নেন, আগামীতে এটা করবেন, আগামীতে ওই বীজটাই আবার একটু শোধন করে নেবেন, বুনবেন, তখন হবে না। আর গাছটা যখন আপনার 1.5 মাস 2 মাস বয়স থাকবে, তখন একবার ছত্রাকনাশক ব্যবহার করেন মাটিতে। আমাদের এই পাকুল্লা গ্রামে অনেক কৃষকের পাড়ে এই সমস্যা দেখা দিয়েছে। এই আপনার মাধ্যমে সিরাজুল ভাই, হ্যাঁ ভাই। আজকের আপনার মাধ্যমে আপনি যে প্রশ্ন করলেন, মানে সব ভালো করে এই সমস্যাগুলো বলছেন, এই সমস্যাগুলো মিলাই নেবেন নিশ্চয়ই পাকুল্লা গ্রামের যারা এবার পাঠ করছেন, এবং মিলিয়ে নিয়ে নিশ্চয়ই স্যার যেটা বললেন ওইভাবে ব্যবস্থা নেবেন। ওই বীজ শোধন না হলে অলরেডি তো পাট উঠে গেছে, সুতরাং ওইটার মাটিটা শোধন করার কথা উনি বলছেন। যেভাবে বললেন নিয়মটা মানলে মনে হয় একটু উপকার পাবেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। এবং যখনই রোগটা দেখা দেবে তখনই যেন উপসহকারী কৃষি অফিসার এবং কৃষি অফিসার সেটা তাদেরকে নলেজে স্যার, এটা ওনারা এতদিন ধরে কৃষি করেন, আর আমাদের আসলে ফিল্ড লেভেলের কর্মকর্তারাও কিন্তু যথেষ্ট সক্রিয়, কিন্তু আবার অনেক সময় ওই আনঅ্যাটেন্ডেড থাকে, আবার কিছু কিছু কেউ যেতে চান না, কেউ মনে করেন আমরাই জানি, আবার কৃষি অফিসারের কাছে কি যাব, আবার অনেক কৃষি অফিসার জিনিসটা আবার এনজয় করে না। সবকিছু মিলিয়েই আছে, কিন্তু এটা একটা অভ্যাসের মধ্যেও পরিণত হয়েছে যে যাবেনই, কিছু একটা সমস্যা হলে কৃষি অফিসারের কাছে যাবেন, সেটাও একটা ব্যাপার। এখন কে শামীম ভাই? শাহজাহান ভাই সে বেগুন সম্পর্কে স্যারের কাছে কিছু প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো ভাই। কতখানি জমির মধ্যে বেগুন করছেন? এই 1 বিঘার মতো। 1 বিঘা। হ্যাঁ। আচ্ছা, এই কি প্রতি বছরই করেন নাকি এবারই প্রথম করলেন? এইবার প্রথম করছে। এবার প্রথম করছেন। এর আগে কি করতেন এই 1 বিঘায়? ওই আমি যাবি অন্যতম তরকারি বুনতাম আর কি। হাবি জাবি জমি বলতেন না? তরি তরকারি আবার হাবি যাবি না? লাউ মূলা এই ধরনের আর কি। আপনারা এই লাউ কুমড়া এত সুন্দর করে না বুনলে আমরা কই পাই? হ্যাঁ, ঢাকায় তো আমরা হ্যাঁ। পাইতাম না, আমাদের এখানে তো আমরা বুনতে পারি না, বুঝছেন না? হ্যাঁ। আচ্ছা, এবং ওগুলি কিন্তু অনেক উপকারী, শরীরের জন্য অনেক উপকারী। আমরা যখন নাকি এরকম অনুষ্ঠানের মধ্যে বলি যে আপনারা যারা এই লাউ কুমড়া বেগুন ঢেঁড়স এইগুলা বলেন, আপনারা আমাদের জন্য পাঠায় দেন সব ঢাকা শহরে, এটা হয় 4 টাকার জিনিস 10 টাকা আপনারা লাভ করতে পারবেন, এই জন্য পাঠায় দেন। নিজেরা খান তো? হ্যাঁ, নিজেরাও খাই। আচ্ছা, বেগুনে কি সমস্যা শাহজাহান ভাই? বেগুন ওই গাছ বুনি চারা বুনি, ওই আস্তে আস্তে কেমন মরা জায়গা, আচ্ছা মরা জায়গা বা পোকায় ধরে আর কি। আচ্ছা, বেগুনে পোকা ধরে। কি সাইজ, বড় বেগুন, গোল বেগুন নাকি লম্বা বেগুন? আচ্ছা, লম্বা বেগুন। আচ্ছা স্যার, এবারে শাহজাহান ভাইয়ের সমস্যা দেন। হ্যাঁ, না ধন্যবাদ শাহজাহান ভাই যে আপনি বেগুনের কথা বলছেন, কারণ এখন তো বেগুন 12 মাসই হচ্ছে। সাধারণত আগে শীতকালে বেগুনটা আসলে শীতকালের ফসল ছিল। আপনারা জানেন যে গরমকালে পোকামাকড় এমনি বেশি হয়, বংশবৃদ্ধি বেশি হয়। এই যে বড় একটা আস্ত গাছ হঠাৎ করে শুকিয়ে মারা গেল, এটা এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়, যেটাকে বলা হয় ব্যাকটেরিয়াল উইল্ট। বলা হয় যে একটু যখন সিমটমটা দেখা যাবে তখন এই বেগুন গাছটা উঠিয়ে মাটির নিচে কবর দিয়ে দিতে হবে, যেন এই গাছের কোনো রোগ পোকার মাধ্যমে অন্য গাছে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ 2-1টা বেগুন গাছ যখন মরবে সঙ্গে সঙ্গে তুলে মাটির নিচে, আর যদি মাটির নিচে না দেন তাহলে এই রোগাক্রান্ত গাছের বেগুন এক ধরনের পোকা অন্য সুস্থ গাছে বসবে, পুরো ক্ষেতটাকে নষ্ট করে ফেলবে। তাহলে দেখেন উঠিয়ে ফেললে এটা হয়ে যাচ্ছে। আর একটা বললেন যে পোকা লাগে, দেখবেন যে হঠাৎ
সুন্দর বেগুন গাছ, কাণ্ড উপরের কচি পাতা নিয়ে মাথাটা নুয়ে পড়ছে। এটা তারপরে দেখবেন যে সুন্দর করে এটা যদি আপনি হাত দিয়ে চিরে দেখেন, তা ভিতরে দেখবেন এক ধরনের কীড়া বসে বসে খাচ্ছে। হ্যাঁ এটাকে বলা হয় ব্রিঞ্জাল শুট বোরার। আবার একই পোকা আপনার ছোট্ট বেগুনের ভিতরে ছোট অবস্থায় ডিম পাড়ে। ডিম পাড়লে বেগুনটা যখন বড় হয় ছিদ্রটা আর দেখা যায় না, তখন এর ভিতরে ডিম থেকে বাচ্চা হয়ে ওই বেগুনটা ভিতরে বসে বসে খায়। যখন বাজারে নিয়ে যাবেন দেখবেন বেগুনের কোনো ছিদ্র নাই, অথচ কাটলেন ওর ভিতরে পোকা। ভিতরে পোকা, হ্যাঁ হ্যাঁ, এই যে ব্রিঞ্জাল শুট এবং ফ্রুট বোরার, হ্যাঁ এটার থেকে বাঁচার উপায় সবচেয়ে এখন ভালো হচ্ছে আপনার এক ধরনের জাত আছে আমাদের বাড়ি কর্তৃক, বিটি বেগুন। হ্যাঁ বিটি বেগুনে এই পোকাটা লাগে না, এবং এই বিটি বেগুন যদি চাষ করেন তাহলে সবচেয়ে ভালো। কৃষি অফিসার আমাদের যারা উপজেলায় আছেন হ্যাঁ তাদের সঙ্গে আলাপ করে বিটি বেগুনের চারা লাগাবেন, এই পোকার হাত থেকে বাঁচবেন এবং ফলনও ভালো। বিটি বেগুন নিয়ে তো অনেক আমরা অনেক কন্ট্রোভার্সি শুনলাম। না, বিটি বেগুন আসলে যেটা মডিফাইড এবং এটার বোধহয় না, হ্যাজার্ড আছে কিছু। না, বিটি বেগুন আসলে যেটা বলা হয় যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, সেটা আসলে বিটি বেগুনের যে জিনিসটা ওর ভিতরে জিনটা ঢুকিয়ে এই যে ব্যাসিলাস থেরঞ্জুরিসিস, এই যে একটা ব্যাকটেরিয়া, এইটা না হওয়ার কারণে এই পোকার যে লাগার, এইটা যে ওই জিনটা ঢুকানোর কারণে এইটা স্বাস্থ্যগত কোনো ত্রুটি নাই। আচ্ছা, মানুষের খেলে মানুষের শরীরের সঙ্গে এর সঙ্গে মিল নাই যে হ্যাঁ পোকা যেহেতু খাচ্ছে না এটা মানুষ খেলেও ক্ষতি, সেটার সঙ্গে কোনো মিল নাই। আরেকটা যে জাতগুলো আমাদের সবচেয়ে ভালো, যে হ্যাঁ বাজারে চাহিদা বেশি, আপনারা সিংনাথ বেগুন, লম্বা বেগুন চাষ করছেন, সেটা যদি চাষ করেন তাহলে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এই ফেরোমন ট্র্যাপ। ফেরোমন ট্র্যাপ দিলে আপনার ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরারটা হবে না। এই মাছি পোকা, আপনার এই যে পোকা আপনার ওখানে আর বসবে না, এই বোরার আপনার মারা পড়বে। এক এলাকা থেকে পুরো পুরুষ পোকা যখন পুরুষ শূন্য হয়ে যাবে, স্ত্রী পোকার ডিম আর ফুটবে না, কোনো বেগুন আর পোকাগ্রস্ত বা পোকায় আক্রান্ত হবে না। তাহলে ফেরোমন ট্র্যাপ মানে বয়ম ব্যবহার করবেন, এবং নিয়মিত বয়মের যে তাবিজ এটা চেঞ্জ করবেন, এটা পরিবর্তন করবেন। তাবিজ না, তাবিজের মতন একটা আর কি, ওটা ওনারা লোকালি তাবিজ মাঝে মাঝে পরিবর্তন করবেন, তাহলে দেখবেন যে কোনো পোকা লাগবে না। ধন্যবাদ। ঠিক আছে শাহজাহান ভাই, সমস্যার সমাধান পাইছেন তাই তো? আচ্ছা, ভালো হবে। এখন আমার এক ভাতিজা লেচু সম্পর্কে স্যারের কাছে একটু জানবে। নাম হলো সোহেল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি জি ভালো আছি। আচ্ছা ম্যাডাম, আমি তো পরোক্ষ প্রত্যক্ষ ওইরকম কৃষক না, তো পড়াশোনার পাশাপাশি বাড়িতে কিছুদিন আগে মানে কয়েক বছর আগে কয়েকটা লিচু গাছ লাগাইছিলাম। প্রচুর লেচুর মুকুল আসে, কিন্তু লিচু ওইরকম আসে না। যা দুই একটা লিচু আসে আপনার পাকার আগেই লেচুর মধ্যে পোকা দেখা দেয়। এই সম্বন্ধে যদি আমাকে কিছু সুপরামর্শ দিতেন। আচ্ছা, স্যার আছেন। আচ্ছা, লিচু গাছের এটা একটা খুব সাধারণ ঘটনা। দিনাজপুর বা যে ঈশ্বরদী যে এলাকায় ভালো লিচু হয়, সে এলাকা চাষি ভাইয়েরা কিন্তু লিচু গাছের যত্ন নেন। এখন টাঙ্গাইলে আপনারা যারা আছেন, বাড়িতে বাড়িতে যে লিচু গাছ, এই লিচু গাছ বিচ্ছিন্নভাবে থাকে বলে আলাদাভাবে যত্ন নেওয়া হয় না। কিন্তু লিচু গাছের যত্ন নিতে হবে, কারণ এই যে পোকামাকড় শেল্টার হিসেবে থাকে, যেখানে নেওয়া হলো সেখান থেকে পোকামাকড় পালিয়ে গিয়ে যেখানে ব্যবস্থাপনা নেওয়া হলো না ওই গাছে লুকিয়ে থাকে। এখন লিচু গাছের যত্ন কিভাবে নেবেন? সুষম খাবার দিলে গাছ সুস্থ থাকবে, সহজে পোকামাকড় এবং রোগে আক্রমণ করবে না। লিচু গাছের বয়স ভেদে বিভিন্ন ধরনের খাবার দিতে হবে, যেটা টিএসপি, তারপরে আপনার পটাশ, ইউরিয়া এবং জিপসাম, বোরন, দস্তা, এই সারগুলো দিতে হবে। গাছের দেওয়ার পরে যখন লিচুটা হয়, মুকুল আসে, তখন কিন্তু প্রচণ্ড খরা থাকে। যখন বেশি খরা থাকে তখন মুকুলগুলো কিন্তু শুকিয়ে যায়। আবার যখন কুয়াশা থাকে তখনও মুকুলে এক ধরনের ছত্রাক লেগে ওটা শুকিয়ে যায়। মাঝে মাঝে যদি সেচ দেন
তাহলে ওই মুকুলগুলো শুকাবে না। আর যখন কুয়াশা থাকে তখন এক ধরনের যদি ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে আপনার ওই মুকুলগুলো ছত্রাকের হাত থেকে রেহাই পাবে এবং ফল হবে। ফল হওয়ার পরে যখন ফলটা মার্বেলের মতো হবে তখন এক ধরনের আপনার ওখানে এক ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে। যদি কীটনাশক ব্যবহার না করেন তাহলে জৈব কীটনাশক, নিমের তেল 1 লিটার পানিতে 2 মিলি দিয়ে নিমের তেল যদি ব্যবহার করেন, মানে স্প্রে করে দেন নিম্বিসাইড, তাহলেও দেখবেন যে ওই গাছে আর পোকামাকড় লাগছে না, বা যখন ফলটা বড় হয় তখন দেখবেন পোকা থাকে না। আর একটা হচ্ছে লিচু গাছের পাতায় এক ধরনের দেখবেন নিচের দিকে খয়েরি বর্ণের এক ধরনের পাতা কুকড়ায় গিয়ে নষ্ট হয়ে যায়। এটা এক ধরনের মাইট। এই মাইটটা দমন করার জন্য যদি কম থাকে তাহলে পাতাগুলো আপনি যদি ভেঙে নেন, ভেঙে নিয়ে এটা পুড়িয়ে ফেলেন তাহলে দমন হয়ে গেল। আর যদি বেশি হয় তাহলে মাকড়নাশক ব্যবহার করতে হবে। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আর এক কৃষক ভাই এই সূর্যমুল্লা। জি বলো। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। আমি বাড়ির ধারে 30টা পেয়ারা গাছ আছে। এক বছর ভালো খালি কি পেয়ারা গাছ নাকি অন্য কোনো ইয়ে করেন? না, শুধু পেয়ারা গাছই আছে। ও না, অন্য কোনো ফসল করেন না, অন্য কৃষি কাজ করেন না? পাটের বাদ বলছে, পাটের বাদ থাকবে আমার বড় ভাই বলে গেছে। আচ্ছা, পাট হয়ে বললাম না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পেয়ারা এক বছর ভালোই ধরছে, এই বছর যা ধরছে কাল জয়রা জয়রা পড়ে যায়। আচ্ছা, হ্যাঁ। আর ভিতরে পোকা আসে, পেয়ারা খুব বড় হচ্ছে না। এর জন্য যদি পরামর্শ দেন তাহলে আমি খুব খুশি হব। একদম একদম ঠিক মানুষের কাছেই আছেন। হ্যাঁ না, ধন্যবাদ। যে পেয়ারা আসলে এখন তো 12 মাস হচ্ছে। আপনার যে 30টা গাছ, হ্যাঁ 30টা গাছে সবসময় চেষ্টা করবেন যে সিজনে যেন পেয়ারা না আসে। বিশেষ করে মে, জুন, জুলাই, আগস্ট এই মাসে আপনি ফলটা নেবেন না। বর্ষাকালে পেয়ারা হলে সেই পেয়ারা মিষ্টিও হবে না, সেই পেয়ারা খেতেও চাবে না, এবং পেয়ারায় শুধু পোকামাকড় আমের সাথে পেয়ারার কম্পিটিশন চলে না, এবং চলবে না। এই জন্য পেয়ারাটা নেবেন শীতকালে। আর শীতকালে কিভাবে নেবেন তা আপনি হিসাব করবেন যে কোন মাসে পেয়ারা নেবেন। ঠিক তার থেকে 5 থেকে 6 মাস আগে পেয়ারা গাছকে একদম কেটে দেবেন। আপনার সমান উঁচু হয়ে পুরো ডাল একদম ধারালো অস্ত্র দিয়ে পুরোটাই কেটে দেবেন। প্রতিটা ডাল মোটা হোক চিকন হোক পুরোটাই কেটে দেবেন। কেটে দেওয়ার পরে দেখবেন যে 30 দিন পরে ওখান থেকে কচি কচি কুশি বের হচ্ছে। এই কুশিগুলো যখন বের হবে ওর সঙ্গে ফুল সহ বের হবে। ফুল সহ বের হলে এটা 4 থেকে 5 মাস পরে ওই পেয়ারাটা আপনি পাবেন। এখন যখন পেয়ারাটা আপনার মার্বেলের মতো হবে তখন 2টো বা 3টা যদি একটা ছড়াই থাকে তা সেখানে আপনি একটা পেয়ারা রাখবেন। ওই পেয়ারাটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে আপনি গুঁড়াটা বেঁধে দেবেন, তাহলে পলিথিনের ভিতরেই পেয়ারাটা বড় হবে। তখন আপনি পোকা লাগবে না, আপনি গাছে কীটনাশক দেবেন, কীটনাশক লাগবে না। বাংলাদেশে 12 মাস পেয়ারা এখন আসলেই সত্যিকার নিরাপদ, কোনো কীটনাশক নেই, নিশ্চিন্তভাবেই পেয়ারা খাওয়া যায়। তাহলে আপনি যদি এই পেয়ারাটা আপনি নভেম্বর মাসে নেন, তারপরে আপনি যদি জানুয়ারি মাসে পেয়ারাটা হারভেস্ট করেন, আপনি যদি ফেব্রুয়ারি মাসে নেন, সবচেয়ে বেশি দাম পাবেন এবং সুমিষ্ট পেয়ারা পাবেন। আর যখনই আপনি গাছটা কাটবেন ঠিক তখনই গাছের সুষম খাবার দেবেন। পচা গোবর, তারপরে টিএসপি, পটাশ এবং আপনার জিপসাম, বোরন এবং দস্তা, এই সার সুষম হারে ব্যবহার করবেন। দেখবেন যে আপনি এই পেয়ারা সবচেয়ে লাভজনক ফসল। পেয়ারা গাছ এখন বড় গাছ করার দরকার নেই। পেয়ারা প্রত্যেকটা পেয়ারা হাত দিয়ে পাড়বেন, হাত দিয়ে পলিথিন ব্যাগে ঢোকাবেন। এইটাই এখন পেয়ারা চাষের আধুনিক প্রযুক্তি। পরামর্শ নেওয়ার জন্য স্যার ধন্যবাদ আপনাকে। জি জি। তারপরে আমাদের আর এক কৃষক ভাই নাম হইল আজহার আলী, আখ সম্পর্কে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আজহার ভাই কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনি তো ভালো আছেন? জি ভালো আছি। আমি তো আপা অনেকদিন আগে গনে কুশল মিলে অনেক বছর আগে গনে, অন্তত 20-25 বছর আগে গনে আখের চাষ করি এবং আপনাকে ঢাকায় রামপুরা এবং টাকিনে ওখানে বিক্রি করি আমরা, বুঝছেন।
তে আমি আখের আবাদে অনেক লাভবান হয়েছি। তো এই বছরে আখে আপনার সমস্যা হয়েছে মাজরা পোকায়, আখে আপনার মাজরাটা ওই পয়সা পয়সাই হয়ে যাইতেছে, আর বিন পোকাও কিছুটা সমস্যা দেখা দিছে আর কি। এটা সারের সাথে রোগা, সারে যদি একটু সুপরামর্শ। স্যার এই সময় আখ থাকে তো না ইয়েতে, মানে কিন্তু হারভেস্টের টাইম তো দেরি আছে বোধহয়, এটা এখনো কিছু কিছু করছে, এখনো বর্ষার কিছু সময় করছে তো না, মানে আখটা যখন কনজিউম করার টাইম তো সেটা অক্টোবর নভেম্বরে, তখন মিষ্টি হয়। হ্যাঁ, আখের মাজরা পোকা একটা সমস্যা, কিন্তু এটা খুব সহজে সমাধান করা যায়। এবং আপনি ভালো করেই জানেন যে আপনি যখন ধান আবাদ করেন, বোরো ধান চাষ করেন যখন, তখন এক ধরনের দানাদার কীটনাশক ব্যবহার করেন যেন কোনো মাজরা পোকা না লাগে ধান খেতে। ঠিক আখ কিন্তু ধান জাতীয় গাছ, আখটা একটু বড় হয়, ধানটা ছোট হয়। যখন আপনি ড্রেনটা করবেন, ড্রেনের ভিতরে আপনার দানাদার কীটনাশক ব্যবহার করবেন, যেগুলো বাজারে নিষিদ্ধ না। যেমন আগে হেপ্টাক্লোর ছিল, এটা নিষিদ্ধ হয়ে গেছে, এখন হেপ্টাক্লোর ব্যবহার করবেন না। দানাদার কীটনাশক বিশেষ করে ফুরাডান, বাসুডিন, এগুলো যদি ব্যবহার করেন আপনার একরে 7 কেজি হিসেবে ব্যবহার করবেন। একরে 7 কেজি, অর্থাৎ 100% জমিতে 7 কেজি হারে ব্যবহার করবেন ওই ড্রেনের ভিতরে মাটিতে, তাহলে ওই জমিতে আর মাজরা পোকা লাগবে না। আর যেটা বলছেন যে পাতা কি কুকড়ায় যায় না, পাতায় কালো কালো দাগ পড়ে, কালো সাদা, কত কালো থাকে আবার কত সাদা হয়, পাকড়া পাকড়ি হয়। হ্যাঁ, যা বুঝছি। তাহলে এটা এক ধরনের ফাঙ্গাস, ছত্রাক। এই ছত্রাক যখন লাগবে তখন আপনি যদি নাটিভো নামে এক ধরনের ছত্রাক নাশক আছে, এটা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে এটার ওই দাগ আর হচ্ছে না, পাতাগুলো পরিষ্কার থাকছে এবং আখের যে কাণ্ড কোথাও কোনো কালো দাগ কিচ্ছু নাই, পরিষ্কার ঝকঝকে থাকবে। ঠিক আছে আজার ভাই? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। শামীম ভাই, আমাদের আর এক কৃষক ভাই হইল এই রহমত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার বাড়িতে একটা তাল গাছ আছে, ওই তাল গাছের তাল পাকলে ওটা পাকলে পড়ে যায়, পড়ে যাওয়ার পর ওইটা আর কি ওই সিলাইলে পোকা বাড়ায়, মানে পোকা খাওয়া যায় না তাল বর্তমানে। আচ্ছা, গতবার কি, এবার তো পাকে নাই, গতবার এইরকম দেখছি আর কি। আচ্ছা, তাল সাধারণত তালে তেমন কোনো পোকামাকড় হয় না, লাগে না, এটা একটু রেয়ার। হ্যাঁ, এই পোকার হাত থেকে তাল গাছ থেকে রক্ষা করতে গেলে তো তাল গাছে আপনার স্প্রে করা লাগবে সময় মতো, এটা করা যায়। এটা তো কঠিন স্যার। হ্যাঁ, কঠিন। আর একটা, যদি তাল গাছ ছোট হয় তাহলে স্প্রে করতে পারবেন, এটা হবে না। না, বড় তাল গাছ। আর বড় তাল গাছ হলে আপনার সবচেয়ে ভালো হবে এই তাল গাছে যখন তাল শ্বাস খাবেন, হ্যাঁ হ্যাঁ, তখনই আপনি পেড়ে ফেলেন, পেড়ে ফেলে তখন ওই শ্বাসের জন্য এই তাল গাছটা, শ্বাসের তালটা বেশি ব্যবহার আর অন্য তালটা ব্যবহার করেন আপনি পাকার জন্য। তাহলে দেখবেন যে এই সমস্যা, এটা তালটা হয়তো আপনার খুব ভালো, হয়তো এটা অত্যন্ত সুমিষ্ট, যার কারণে পোকামাকড় আকৃষ্ট করছে। তা আমার মনে হয় এর শ্বাসও খুব ভালো লাগবে। এবং শ্বাস আপনি আরেকটা কাজ করতে পারেন, শ্বাসের মরব্বা তৈরি করে অন্য সময়ও খেতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য শ্বাস কিন্তু খুব ভালো। আরেক অনুষ্ঠানে স্যার মোরব্বার রেসিপি দিয়ে দেন, মোরব্বা কিভাবে করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেক ধন্যবাদ শামীম ভাই, খুবই ভালো লাগলো, অনেক কিছু শিখলাম আপনাদের কাছ থেকে। আপনাদের কাছে আমরা অনেক কিছু শিখলাম। স্যারকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এটিএম নিউজকেও ধন্যবাদ। জি, আবারও দেখা হবে এবং ভালো করে স্যার যে পরামর্শগুলো দিচ্ছে সেগুলো নিশ্চয়ই আপনারা মেনে চলবেন এবং ভালো কৃষি হবে এবং আপনারা লাভবান হবেন, দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ ডক্টর মেহেদী মাসুদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও হয়তো খুব শিগগিরই আমরা কানেক্টিং বাংলাদেশে কৃষি নিয়েই আবারও আলাপ করার সুযোগ হয়তো পাবো, আপনাকেও আমরা পেতে চাই। দর্শক যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে বরাবরের মতো থাকবেন, এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, এটি নিউজের সঙ্গেই। বিদায় নিচ্ছে আজকে, আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে।